আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এবং এরই মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের এইচএসসি 2025 ব্যাচের জন্য সাজেশন এবং সলিউশন ক্লাস শুরু করে দিলাম। এর ধারাবাহিকতা চলবে একদম শেষ এক্সাম পর্যন্ত, এবং প্রত্যেক এক্সামের আগে আগে কিন্তু আমরা সাজেশন এবং তার সলিউশন নিয়ে হাজির হব। প্রত্যেকটা ক্লাস ফেসবুক এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো এর ধারাবাহিকতায় আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসটা এবং সাজেশনটা শুরু হচ্ছে। আমি পুরো ভিডিও জুড়ে থাকছি, মুন্না হোসেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের হচ্ছে একটু এবারের মানবন্টন নিয়ে একটু ধারণা নিতে হবে, যে আসলে এবারে যে মানবন্টনটা কেমন বা আইসিটির মানবন্টনটা কেমন হয়, এটা নিয়ে আমরা একটু জেনে নিই। আহ, যদি আমরা সিকিউ অংশের কথা বলি, সিকিউ অংশে কিন্তু হচ্ছে আহ, যথারীতি আমাদের 50 মার্ক থাকবে, এবং এমসিকিউ এ 25 মার্ক, এবং বাকি 25 মার্ক কিন্তু আমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যালে থাকবে। এবং বলে রাখি, তোমাদের কিন্তু সৃজনশীল থাকবে কিন্তু 8টা। এই 8টা সৃজনশীলের মধ্যে কিন্তু তোমাদেরকে যে কোনো 5টার উত্তর করতে হবে, এবং 25টি এমসিকিউ থাকবে, যার মধ্যে থেকে 25টির আনসার করতে হবে। তো আশা করি যে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা পরের পেজে শিফট হই। তো এখন আমরা যে ব্যাপারগুলো নিয়ে জানবো সেটা হচ্ছে কোন কোন অধ্যায় থেকে হচ্ছে কোশ্চেন আসবে। আইসিটিতে কিন্তু হচ্ছে 6টা চ্যাপ্টার, তার ভিতর থেকে শেষের চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন হবে না। প্রথম 5টা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে, এবং এর ভিতরে প্রথম চ্যাপ্টারটা কিন্তু পুরোটা নাই, আংশিক আছে, এবং বাকি 5টা চ্যাপ্টার যথারীতি এখানে ইনক্লুডেড আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের সাজেশনগুলো একটু দেখে নিই। তো আমি একটু আগে বলে নিই, যেগুলো টিক মার্ক করা এগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, এবং যেগুলো টিক মার্ক করার নেই সেগুলো একটু হালকা পাতলা চোখ বুলালেই হবে। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক, ফ্রিল্যান্সিং, এই ব্যাপারটা একটু আমরা ভালো করে গুরুত্ব দিব। তারপরে বায়োমেডিসিন, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়ালিটি, এইখানে কিন্তু ন্যানো টেকনোলজি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভার্চুয়াল রিয়ালিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এই 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 টপিকগুলোতে একটু বেশি ফোকাস করো। আহ, আর বাকি যে 3টা আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলোতে একটু আমরা চোখ বুলিয়ে নেব। ঠিক আছে, আমরা পরবর্তী অধ্যায়ের দিকে চলে যাই। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ঠিক আছে, ও একটা জিনিস একটু রিমাইন্ডার করে দিই, আমরা হচ্ছে পূর্ববর্তী যে অধ্যায়টা করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা ধরে নিতে পারি এখান থেকে একটি এমসিকিউ আমাদের থাকছে। ঠিক আছে, দুটো আসার খুব একটা বেশি সুযোগ নেই, তবে আসলেও অবাক হওয়ার কিছু নেই। তবে সাধারণত একটা কোশ্চেনই হবে এবার, আমরা আশা করছি। এবং পরবর্তী অধ্যায় থেকে কিন্তু আমরা 2টা সিকিউ আসার মতো একটা আহ, বলতে পারি যে এখান থেকে মোটামুটি 2টা সিকিউ আসে, আর অন্য কোনো অধ্যায়ের সাথে শিফটও হয়। তো কোনো অধ্যায়ে আবার 2টা আসলে এখানে আবার একটাও আসতে পারে, তবে মোটামুটি 2টা আসে বলে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা যে টপিকগুলো একটু ভালো করে পড়বো সেগুলো হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, ডেটা ট্রান্সমিশন মোড, তারপর টু স্টেট পেয়ার চিত্র ব্যাখ্যা করতে হবে এবং এর সুবিধা অসুবিধা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার চিত্র সহ ব্যাখ্যা, সুবিধা অসুবিধা। অপটিক্যাল ফাইবারটা একটু পড়তে হবে, তারপর তারবিহীন মাধ্যম, তারযুক্ত বিভিন্ন মাধ্যম, মোবাইল যোগাযোগ, এগুলো হালকা একটু চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, মোবাইলের বিভিন্ন প্রজন্ম একটু চোখ বুলিয়ে নেবে। কম্পিউটার নেটওয়ার্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেটওয়ার্ক ডিভাইস, এগুলো একটু, আমি 2বার লিখেছি দুঃখিত, এগুলো একটু ভালো করে কিন্তু দেখে নিবে। তারপর টপোলজি বর্ণনা সহ এগুলো কিন্তু আসে, টপোলজি বর্ণনা সহ খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখতে হবে তোমাদের। তারপর নেটওয়ার্কের কাজ, ক্লাউড কম্পিউটিং, তারপর ওয়াইফাই ও ওয়াইম্যাক্স, এগুলো একটু দেখে নিবে। তবে কতগুলো টপিকের কথা বললাম এগুলো একটু মাথায় রেখো, এর ভিতরে টপোলজিটা একটু ভালো করে দেখবে। যদিও এরপরে হচ্ছে কিছু সৃজনশীল নিয়ে আমরা তোমাদের সামনে আবার হাজির হব, যেগুলো সলভ করার মাধ্যমে মোটামুটি 70 to 80% সিকিউ তোমরা
কনফার্ম করতে পারবে ইনশাল্লাহ। আর এই যে স্লাইডটা সাজেশনের, এটা তোমরা একদম ভিডিও শেষে আমি বলে দিব, আমাদের ডিসক্রিপশনে তুমি পেজের লিংক পেয়ে যাবে, পেজে গিয়ে আমাদের একটা মেসেজ করলে, পেজে লাইক দিয়ে কিন্তু তাহলে কিন্তু এই সাজেশনটা তোমরা আমাদের থেকে নিতে পারো। তো চলো আমরা চলে যাই তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় থেকেই যত মাথা ব্যথা শুরু হয়ে যায় সব স্টুডেন্টদের, কারণ হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম অনেক ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার আছে, তারপর হচ্ছে কোডিং চলে আসে, এই ক্ষেত্রে হচ্ছে অনেকের ঝামেলা হয়ে যায়। এই অধ্যায়গুলো নিয়ে স্টুডেন্টরা খুব ভয় পায়। আমরা কিন্তু এই তিনটা অধ্যায়ের উপরে ফোকাস করেই কিন্তু আমাদের পরবর্তী সাজেশনের যে সলিউশন ক্লাস ওগুলো আমরা নিয়ে হাজির হব। তো এই তিনটা অধ্যায়ের উপরে আমাদের সলিউশন ক্লাস আসবে, তোমরা কিন্তু আমাদের সাথে থাকবে পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো এখান থেকে আমরা সংখ্যা পদ্ধতির যে কিভাবে আসলো এগুলো সম্পর্কে একটু জানবো, তারপর সংখ্যা পদ্ধতির প্রকার ভেদগুলো একটু দেখে নিব। এর ভিতরে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা আসবেই বলা চলে, ঠিক আছে, বাইনারি সংখ্যার রূপান্তর, ডেসিমাল থেকে বাইনারি অক্টাল, মানে ডেসিমাল থেকে এই সকল রূপান্তরগুলো, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো কিন্তু দেখতে হবে, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে বাইনারি যোগ বিয়োগ ইম্পর্টেন্ট, চিহ্নযুক্ত সংখ্যার রূপান্তর একটু দেখে নেবে। আর দুইয়ের পরিপূরক মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর বুলিয়ান আলজেব্রা, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, এগুলো দেখতে হবে। তারপর সূত্রক সারণী একটু জানতে হবে। মৌলিক গেটগুলো, সার্বজনীন গেটগুলো সম্পর্কে আমরা একটু ভালোভাবে ধারণা নিব, এনকোডার ডিকোডার গুলো একটু পড়বো, আর বাকিগুলো একটু আমরা দেখে নিব। তবে একটা জিনিস বলে নিই, এখানে কিন্তু তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, দেখতেই পাচ্ছ অধ্যায়টা কিন্তু খুবই বড়, এবং এখান থেকে সাধারণত দুইটা কোশ্চেন আসে, দুইটা কোশ্চেনই আসবে বলে আমরা ধরে নিচ্ছি, দুইটা কিবা এমনকি সুযোগে তিনটাও আসতে পারে, ঠিক আছে। তো দুইটা কোশ্চেন এখান থেকে কিন্তু আসবে। এখানে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয় একটু বলে দিই। এখানে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে, এই পার্টটা থেকে, এখানে যে পার্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই পার্টটা থেকে কিন্তু একটা কোশ্চেন সৃজনশীল আসে, এবং পরবর্তী যে পার্টটা, এই পার্টটা থেকে কিন্তু আবার আলাদা করে একটা সৃজনশীল আসে, ঠিক আছে। দুইটা পার্ট থেকে দুইটা সৃজনশীল আসবে বলে আমরা আশা করছি, তোমরা একটু ভালো করে দেখে নিবে, এবং এরপরে তো সলিউশন ক্লাস থাকছেই। চলো আমরা একটু চতুর্থ অধ্যায়ের দিকে আগাই। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও পরিচিতি ও এইচটিএমএল, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, একটু ধারণা, একটু রিডিং পড়ে নিবে। ওয়েবসাইটের কাঠামোটা, যেটা বললাম, ওয়েবসাইটের কাঠামোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটের কাঠামো কেমন হতে পারে এই সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। এইচটিএমএল এর মৌলিক ধারণাগুলো যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি এইচটিএমএল এর পরবর্তী যে কোডগুলো ওগুলো কিন্তু তুমি করতে পারবে না। সো মৌলিক ধারণাটা আমাদের রাখতে হবে, সুবিধাটা একটু দেখে নিও। এরপরে হচ্ছে ট্যাগ ও সিনট্যাক্স গুলো যদি না জানো, ট্যাগ সিনট্যাক্স ছাড়া কিন্তু আমরা এইচটিএমএল এর কোনো কোডই কিন্তু আমরা করতে পারবো না। সো ট্যাগ সিনট্যাক্স হচ্ছে এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সরাসরি তোমার সৃজনশীলে থাকবে না, তবে ট্যাগ ও সিনট্যাক্স যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পরবর্তী কোশ্চেনগুলো সলভ করতে পারবো না। তো ট্যাগ সিনট্যাক্স গুলো জানতে হবে, এবং ট্যাগ সিনট্যাক্স থেকে কিন্তু এমসিকিউও আসে, একটু নজর রাখতে হবে। তারপর এইচটিএমএল নকশা কাঠামো একটু দেখে নিও, শুধু লেআউট ফরম্যাটিং হালকা করে দেখে নিও। এরপরে হচ্ছে ট্যাগ সিনট্যাক্সের ভিতরে হচ্ছে আমরা প্যারাগ্রাফ, হেডিং, কলাম এগুলো কিভাবে করব সে সম্পর্কে দেখতে হবে, হাইপারলিংক কিভাবে করব, ছবি সংযোজন কিভাবে করব, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে টেবিল আমরা কিভাবে করতে পারি, ঠিক। এখন এখানে কিন্তু টেবিলটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এবং টেবিলের ভিতরে আমরা ডাটাটা কিভাবে ইনপুট দিই, এগুলো টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যদি একটু বিগত বছরের কোশ্চেনগুলো আমরা দেখি, সেখানে দেখবো যে টেবিল থেকে কোশ্চেন খুব বেশি আসে, অথবা টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে। দুইটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, এখানে আমরা টেক্সটগুলোর ফরম্যাটিং এবং হচ্ছে টেবিল, এই দুইটা জায়গা থেকে খুব কোশ্চেন আসে, হয় টেক্সট ফরম্যাটিং দিয়ে দেয় না তো টেবিল দিয়ে দেয়। এই দুই টাইপ করলেই মোটামুটি আমরা ধরে নিতে পারি আমাদের সৃজনশীলগুলো আমরা আনসার করতে পারবো, টেক্সট ফরম্যাটিং এবং টেবিল। এর জন্য আমি টিক দেওয়া যে টপিকগুলো আছে এগুলো একটু পড়তে হবে, এগুলো না পড়লে কিন্তু আমরা টেক্সট ফরম্যাটিং বলি কিংবা টেবিল বলি, কিছুই কিন্তু আমরা ঠিকভাবে করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা শেষবারের মতো পঞ্চম অধ্যায়ের দিকে অ্যাডভান্স হই। পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা, চতুর্থ অধ্যায়ের মতো এই অধ্যায়টা অনেকের মাথার ব্যথা হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে।
তো এই অধ্যায়টা আমাদের খুব একটু ডিপলি পড়তে হবে, কারণ এই অধ্যায়ে অনেকগুলো টপিক এবং প্রত্যেকটা টপিকই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে হচ্ছে আমরা মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, টপিক তিনটা হলেও কিন্তু খুব ছোট ছোট, আমরা কিন্তু খুব সহজেই ধারণা নিতে পারবো আসলে কোনটা মেশিন ভাষা, কোনটা অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা বা চতুর্থ প্রজন্মের ভাষা, এগুলো সম্পর্কে আমরা খুব সহজেই ধারণা নিতে পারবো। একটু বই পড়লেই পাওয়া যাবে এবং এর উপরে সলিউশন ক্লাস আসবে ইনশাআল্লাহ। এরপরে বাকিগুলো আমরা একটু অবজেক্ট অবজেক্ট প্রোগ্রাম, প্রোগ্রামিং সংরক্ষণ, এগুলো একটু দেখবো। তারপর সংকলন পদ্ধতি, অনুবাদ প্রোগ্রাম, এগুলো একটু দেখবো। এগুলো একটু আমরা দেখে নিব, ঠিক আছে? এগুলো সবই আমরা একটু একটু করে দেখবো। এর ভিতরে এই যে চারটা ভাষা এখানে বলা আছে, এই চারটা ভাষা সম্পর্কে আমরা একটু ভালোভাবে জেনে নিব, ঠিক আছে? মুখস্থ টাইপের আর কি। তো প্রোগ্রাম ডিজাইন মডেল, এগুলো একটু দেখে নিব। সি প্রোগ্রামিং ভাষাটা আসলে কি সেটা সম্পর্কে অবশ্যই তো জানতেই হবে, কারণ আমরা এই অধ্যায়ে যা করব পুরোটাই মূলত হচ্ছে সি প্রোগ্রামের উপরে বেসড করে। তারপর ডেটা টাইপ আমাদের জানতে হবে, কারণ ডেটা টাইপটা আমরা না জানলে আমরা যেমন ওইখানে এইচটিএমএল এ বিভিন্ন ট্যাগ সম্পর্কে না জানলে বাকিগুলো করতে পারতাম না, এখানেও সেম টাইপ ডেটা টাইপ হচ্ছে এখানে একদম শুরু থেকে আমাদের ডেটা টাইপগুলো জানতে হবে এবং কিছু কিওয়ার্ড আমাদের জানতে হবে। এই যে এখানে কিওয়ার্ড টপিকটা আছে, ঠিক আছে? তো ডেটা টাইপ, তারপর হচ্ছে এখানে সাধারণত সৃজনশীলগুলো কেমন আসে। সাধারণত সৃজনশীল দুই টাইপের আসে। আচ্ছা, আমরা এগুলো তো একটু দেখে নিলাম যে কী কী পড়তে হবে: সংখ্যা, পদ নির্ণয়, অগ্রগামী প্রোগ্রাম, এগুলো অ্যাপ্লিকেশন, ধ্রুপদী, চলক, ঠিক আছে? এগুলো একটু তো আমাদের দেখতেই হবে। তবে সাধারণত সৃজনশীলগুলো এখান থেকে কেমন হয়ে থাকে, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন সংখ্যার পদ নির্ণয় করতে বলা হতে পারে। তারপর হচ্ছে সংখ্যার পদ বলি, এরপর আমাদের বিভিন্ন শেপের ক্ষেত্রফল নির্ণয়, তারপর হচ্ছে আমরা যে বিভিন্ন প্যাটার্ন থাকে, আমরা প্যাটার্ন সম্পর্কে পড়েছি যে প্রথম সংখ্যা 1, পরের সংখ্যা 2, পরের সংখ্যা 3 হলে পরের সংখ্যা কি হবে, অবভিয়াসলি 4। তো প্রথমটা 1, পরেরটা 3, পরেরটা 5 হলে পরেরটা কত হবে, অবভিয়াসলি 7। তো এইভাবে এই প্যাটার্নগুলো থাকে। এই প্যাটার্নগুলো দেওয়া থাকলে এখান থেকে আমাদের যে কত এততম পদটা কত হবে, অথবা এরকম এই প্যাটার্নের 5টা পদের যোগফল কত হবে, বা পঞ্চম পদটা কত হবে, এগুলো আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। এটা খুব ইম্পর্টেন্ট বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের পদ সংখ্যা নির্ণয়টা থাকে, এবং এর পরে আমাদের যে পদ সংখ্যা নির্ণয়ের পরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, ঠিক আছে? ফ্লো চার্ট, ফ্লো চার্টটা যদি আমরা ঠিকমতো পড়তে পারি তাহলে মোটামুটি বলতে পারি যে আমাদের একটা সৃজনশীল আনসার করার মতো হয়ে গেছে। তো এখানে হট টপিক হচ্ছে দুইটা, বাকি সবগুলো কিন্তু আমাদের একটু মোটামুটি করে পড়তে হবে, না হলে কিন্তু আমরা পারবো না। তো হট টপিক যেগুলো আমাদের পারতে হবে সেগুলো হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় শিখব, পদ সংখ্যা নির্ণয় শিখব, এরপরে হচ্ছে আমাদের টেম্পারেচার নির্ণয় করাটা শিখব, আর হচ্ছে আমরা এগুলোর ফ্লো চার্টটা শিখব। এগুলো শিখলেই মোটামুটি বলতে পারি যে এখান থেকে একটা সৃজনশীল আমরা কমন পাবো, এবং বাকি টপিকগুলো নিয়ে আমরা আর একটা সৃজনশীল কমন পাবো ইনশাল্লাহ। এই প্রোগ্রামিং ভাষা থেকে আশা করছি দুইটা সৃজনশীল তোমরা কমন পাবো। এবং বিস্তারিত সৃজনশীল নিয়ে কিন্তু আমরা খুব দ্রুতই তোমাদের একটা ভিডিও দেব, এবং তখন কিন্তু তোমরা কোশ্চেন সম্পর্কে আরো খুব ভালো একটা ধারণা পেয়ে যাবে, এবং তোমাদের আহ, আহ, পরবর্তী পদক্ষেপটা আরো সহজ হবে বলে আমি আশা করছি। তো এই হচ্ছে আমাদের সাজেশন টপিকগুলো যেগুলো তোমরা পড়বে এবং কিভাবে পড়বে, এগুলো কিন্তু অবশ্যই আমরা দিয়ে দেব তোমাদেরকে। এর জন্য পেজে লাইক দিয়ে আমাদের একটা ছোট করে মেসেজ করতে হবে শুধু। তো সৃজনশীল নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে হাজির হচ্ছি। যদি পরবর্তী ক্লাস চাও তবে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের উৎসাহ দিতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই ছিল তোমাদের সাজেশন ক্লাস, এবং সলিউশন ক্লাসের জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।